রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প নরেন্দ্রনাথ মিত্রের অবতরণিকা। আজকে গল্পের দ্বিতীয় পর্ব। এতদিন আরতি সংসারের খরচ কমাবার চেষ্টা করে এসেছে। জমা খরচের খাতা খুলে খুঁটে খুঁটে দেখেছে ব্যয়ের অঙ্কটা কোথায় ছাঁটাই চলে। স্বামীর সঙ্গে পরামর্শ করে সপ্তাহে 3 দিন নিরামিষ ভোজনের ব্যবস্থা করেছে। জামা কাপড়ের বেশিরভাগ নিজেরা কেচে নিয়ে কমিয়েছে ধোপার খরচ। কয়লার ব্যয় হ্রাস করবার জন্য সকালে বিকেলে গুল দিতে বসেছে নিজের হাতে। প্রতি মাসেই ভেবেছে সংসারের খরচটাও অনেক কম হবে এ মাসে, কিন্তু ঠিক সেই মাসেই হয়তো ছিঁড়ে গেছে শ্বশুরের পাঞ্জাবি, কাচতে গিয়ে ফেসে গেছে শাশুড়ির শাড়ি, না হয় মেয়েটা পড়েছে কঠিন অসুখে, কিংবা পাড়ায় সিনেমা হাউসে এসেছে খুব ভালো একখানা বই। লুকিয়ে লুকিয়ে একা তো আর দেখবার জো নেই, স্বাদ আহ্লাদ সকলেরই আছে। এবার তার খেয়াল হলো কেবল খরচ কমানো নয়, আয় বাড়াবার দিকেও সে চেষ্টা করতে পারে। একেবারে মূর্খ তো সে নয়। ম্যাট্রিকটা পাশ করেছিল বিয়ের আগে, কলেজেও পড়েছিল বছরখানে, তারপর বিয়ে হয়ে গেল। শ্বশুর বাড়ি গাঁয়ে, সেখানে স্কুল কলেজ নেই। বাবা বলেছিলেন, বেশ তো, যদি পড়তেই চাস 1 বছর আমার বাসায় থেকে পড়ে পরীক্ষা দে, ভয় নেই, খরচ নেব না তোর শ্বশুরের কাছ থেকে। কিন্তু প্রিয়গোপাল রাজি হননি। আরতির বাবাকে ঠাট্টা করে বলেছিলেন, বেয়াই মেয়েকে যা শিখিয়ে পড়িয়ে দিয়েছেন আগে তাই হজম করতে পারি কিনা দেখি, তারপর না হয় স্কুল কলেজে পাঠাবো। পুত্রবধূকে পুজোর ঘর থেকে গোয়াল ঘর পর্যন্ত সব দেখিয়ে শুনিয়ে দিয়ে বলেছিলেন, সব ভার এবার থেকে তোমার মা। স্কুল বলো কলেজ বলো, সংসারের চেয়ে বড় বিশ্ববিদ্যালয় আর নেই। এখানে হাতে কলমে যা শিখবে 10টা ইউনিভার্সিটির সাধ্য নেই তা শেখায়। তারপর বছর 2-এর মধ্যেই জমিদারি সেরেস্তার চাকরি গেল প্রিয়গোপালের। খরচা বেশি পড়ায় গরুটা বিক্রি করে দিতে হলো। পুজোর মণ্ডপে ধূপদীপ থেকে নৈবেদ্যের থালা সবই সংক্ষিপ্ত হয়ে এলো। আরও পরে এলো পাকিস্তানের হাঙ্গামা। 5 জন ভদ্র প্রতিবেশীর দেখা দেখি প্রথমত বাড়ির বয়স্কা বৌঝিদের কলিকাতায় পাঠালেন প্রিয়গোপাল। কিন্তু সুব্রত লিখল, 2 জায়গায় খরচ চালাবার আমার সাধ্য নেই, মাকে নিয়ে আপনিও চলে আসুন। স্থাবর অস্থাবর খানিকটা ছাড়িয়ে খানিকটা জ্ঞাতি ভাইদের তত্ত্বাবধানে রেখে শেষ পর্যন্ত প্রিয়গোপালও চলে এলেন ছেলের বাসায়। ভেবেছিলেন 2-1 মাস থেকেই চলে যাবেন, কিন্তু যাই যাই করে আর নড়তে পারলেন না। আজ নিজের অসুখ, কাল নাতির, তাছাড়া সহস্র অভাব অনটনের মধ্যেও কেমন এক ধরনের সুখও আছে শহরে থেকে। যৌবনের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রায় সবাই এসে জড়ো হয়েছে শহরে। আনাচারেক পয়সা কোনো রকমে পকেটে করতে পারলেই এক প্রান্ত থেকে আর এক প্রান্ত চলে যাওয়া যায়। দেখা সাক্ষাৎ চলে পুরনো বন্ধু বান্ধব কুটুম্ব স্বজনের সঙ্গে। চায়ের দোকানে রেশনের লাইনে নতুন আলাপও মন্দ লাগে না। মাঝে মাঝে আক্ষেপ করেন প্রিয়গোপাল, শহর তো নয়, সপ্তরথীর চক্রব্যূহ, এখানে কেবল ঢুকবার পথ আছে, বেরোবার রাস্তা নেই। আরতি বলে, বেরোবেন কেন বাবা, থাকুন আমাদের কাছে। তারপর আরতি দৈনিক কাগজের কর্মখালির বিজ্ঞাপনে চোখ বুলায়, আর খামের ওপর পোস্ট বক্সে নাম্বার উদ্ধৃত করে পাঠায় আবেদনপত্র। সে আবেদন নিজেই রচনা করে দেয় সুব্রত, অফিস থেকে নিজেই টাইপ করে আনে। আরতি শুধু সুন্দর হাতে নাম স্বাক্ষর করে। মাঝে মাঝে বেশ লাগে, যেন নতুন রোমাঞ্চের সন্ধান পেয়েছে দুজনে, নতুন ধরনের যৌথ সৃষ্টি। কিন্তু লক্ষ্য কেবল ভ্রষ্টই হয়, ভেদ আর হয় না। 2-1টা স্কুল থেকে ইন্টারভিউ হয়তো আসে,
তারপর দেখা সাক্ষাৎ করে আসবার পর শোনা যায় তারা সেই পোস্টে একজন গ্র্যাজুয়েটকে পেয়ে গেছে। অবশেষে এলো ক্যানিং স্ট্রিটের মুখার্জি অ্যান্ড মুখার্জি ফার্ম থেকে সাক্ষাতের আমন্ত্রণ। কিছুদিন আগে কয়েকজন ভদ্রঘরে তরুণী ডিমনস্ট্রেটার চেয়েছিলেন তারা। মাইনে শুরুতে 100, ভবিষ্যতে উন্নতির আশা আছে। সুব্রত একবার বলল, কিন্তু আরতের মনেও যেন খুঁতখুঁতি একটু না ছিল তা নয়। মাস্টারি কেরানিগিরির মতো তেমন সম্ভ্রান্ত চাকরি নয়। বন্ধু বান্ধবদের কাছে এ চাকরির কথা কি তেমন করে বলা যাবে? কিন্তু মাইনে তো 100। আরতির ফের মনে পড়ে গেল। এদিকে সুব্রত টিউশনির টাকাটা নিয়মিত আদায় হচ্ছে না। ছাত্রটি ফেল করেছে, 1 মাসের টাকা হয়তো মারাই যাবে। একটু চুপ করে থেকে সুব্রত বলল, আজকাল অবশ্য বাছাবাছির কোনো মানে হয় না, কতজনই কত কি করছে। আরতি ম্লানভাবে একটু হাসলো। আমি তো বাঁচতে চাইনি, কিন্তু যারা নেবে তারা তো বেছেই নেবে। ওদের কি পছন্দ হবে আমাকে? ইন্টারভিউতে কি পারবো? সুব্রত বলল, তা কি করে বলবো, তবে আমি যদি বোর্ডে থাকতাম হয়তো পছন্দই করতাম। আরতি হাসলো। তাই না আরও কিছু? তুমি সবচেয়ে আগে অপছন্দ করতে। বঙ্কিমচন্দ্রের আমলে বাঙালিরা নিজের স্ত্রীর মুখই নাকি সবচেয়ে সুন্দর দেখত, এখন তাদের চোখ বদলেছে। অসুস্থ শাশুড়িকে দেখবার নাম করে সুব্রতই অফিসে যাওয়ার সময় স্ত্রীকে সঙ্গে নিয়ে গেল ক্যানিং স্ট্রিটে। 4 তলা বাড়ি, দোতলা থেকে ঝুলছে মুখার্জি অ্যান্ড মুখার্জি সাইনবোর্ড। করিডোরে একদল মেয়ের ভিড়। সুব্রত নিজ থেকেই বলল, যাও ভিড়ে পড়ো গিয়ে। আরতি বলল, তুমি যাবে না সঙ্গে? সুব্রত বলল, হ্যাঁ, তোমার ইন্টারভিউ হোক আর আমি স্বামী হয়ে সাক্ষী গোপালের মতো দাঁড়িয়ে থাকি। অত ঘাবড়াচ্ছ কেন? ভয় কিসের? আরও কত মেয়ে এসেছে, কজন স্বামীকে নিয়ে এসেছে সঙ্গে? অবশ্য স্বামী অনেকেরই হয়নি। সুব্রত আর চোখে অন্যান্য সাক্ষাৎ প্রার্থিনীর দিকে একবার তাকিয়ে দেখল, বেশিরভাগই কুমারী। সুব্রত বলল, তাছাড়া অফিসে জরুরি কাজ আছে আমার, দেরি করলে চলবে না। তবু আরতি আর একটু কাছে ঘেঁষে বলল, কি জিজ্ঞেস টিজ্ঞেস করবে বলো দেখি? ভয় ভয় করছে, পারবো কি পারবো না। সুব্রত সাহস দিল স্ত্রীকে, না পারবার কি আছে? দোকানের কাজে এমন কিছু সব জানতা মেয়ের তো আর দরকার নেই। চটপটে চালাক চতুর আছো কিনা তাই হয়তো দেখে নেবে। তাছাড়া যে জিনিসটা ওরা চেয়েছে সেই সেলাই টেলাই তো তোমার ভালোই জানা আছে, ভাবনা কি? যেতে যেতে আর একবার পেছন ফিরে তাকালো সুব্রত। আরতির মুখ দেখে মনে হলো বেশ একটু ঘাবড়ে গেছে, মায়াও হলো খানিকটা। নিজের প্রথম দিককার ইন্টারভিউগুলির কথা মনে পড়ল। তখন সুব্রতও কি ঘাবড়াতো না? হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো একটু। হাতে সময় থাকলে আর কাজের চাপ না থাকলে আরতির কাছে এসে থেকে যেতে পারত। অফিস থেকে ফিরে আসবার পর চায়ের সঙ্গে স্বামীকে সুখবর দিল আরতি। মেয়ে ছিল 23 জন, গ্র্যাজুয়েটও ছিল জন 2। তাদের মধ্যে 4 জনকে পছন্দ হয়েছে মুখার্জি অ্যান্ড মুখার্জির। আরতি সেই 4 জনের অন্যতম। সুব্রত চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, কি করে বুঝলে যে তুমি মনোনীত হয়েছ? অমনোনীতও তো হতে পারো। আরতি একটু হাসলো। তা কি আর বুঝতে বাকি থাকে? তাছাড়া সিনিয়র মুখার্জি একরকম স্পষ্টই জানিয়ে দিলেন আসবার সময়। আমার সংসারে কে কে আছে, ছেলে পুলে রেখে আসতে পারবো কিনা, অভিভাবকদের মত হবে কিনা, খুঁটিনাটি সব জিজ্ঞেস করবার পর বলেই দিলেন আমাকে তাদের পছন্দ হয়েছে। 2-3 দিনের মধ্যেই অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে। এলো তাই। ইংরাজিতে চিঠি এলো আরতি মজুমদারের নামে। মুখার্জি অ্যান্ড মুখার্জি তাকে অস্থায়ীভাবে অফিস অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিয়োগ করতে পেরে আনন্দিত হয়েছেন। কাজের যোগ্যতা দেখে 3 মাস পরে স্থায়ী পদের অধিকার দেওয়া হবে। সুব্রত জিজ্ঞাসা করল, কাজটা কি?
কাজ এমন কিছু শক্ত নয়। স্টেশনারি স্টোর্স ছাড়াও বোম্বাই থেকে নতুন ধরনের এক উলেন মেশিনের এজেন্সি নিয়েছেন মুখার্জি অ্যান্ড মুখার্জি। সে মেশিনে শীতের সোয়েটার আর জাম্পার তৈরি হবে। গরমের দিনেও তৈরি করা যাবে মেয়েদের নানা ধরনের অঙ্গাবরণ। প্রথমে যন্ত্রের ব্যবহার শিখে নিতে হবে কোম্পানিরই এক মেম সাহেবের কাছে। তারপর ব্যবহার শিখিয়ে দিয়ে আসতে হবে ক্রেতাদের মানে ক্রেতীদের ঘরে ঘরে গিয়ে। 250 টাকা দামের মেশিন, প্রধানত শখেরই জিনিস। অবস্থাপন্ন বড় লোকের ঘরে ছাড়া বড় একটা বিক্রি হবে না। মুখার্জি অ্যান্ড মুখার্জি এমন মেয়ে চান যে নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে এলেও অভিজাত পরিবারের মেয়েদের সঙ্গে রুচিসম্মতভাবে আলাপ ব্যবহার করতে পারবে, যাদের চেহারা চোখ পীড়িত করে না, আচার আচরণ কথাবার্তা মনকে প্রসন্ন করে, এমন মেয়েদের চেয়েছিলেন মুখার্জি অ্যান্ড মুখার্জি। আরতি সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কিন্তু এরপর আর প্রসঙ্গটা বাপ মার কাছে গোপন রাখলে চলে না। সুব্রত স্ত্রীকে বলল, তুমিই বলো বাবাকে, তোমাকে স্নেহ করেন। আরতি বলল, আর তোমাকে বুঝি করেন না? আমি কিছুতেই ওদের কাছে বলতে পারবো না। সুতরাং সুব্রতই বলল। প্রিয় গোপালের গড়গড়া থেমে গেল। খানিকক্ষণ গম্ভীরভাবে চুপ করে রইলেন। তারপর বললেন, একথা তুমি উচ্চারণ করলে কি করে ভম্বল? আমি বেঁচে থাকতে মজুমদার বাড়ির বউ চাকরি করবে আর আমি তা চোখ মেলে দেখব? সরোজিনী বললেন, তোমরা যে ভিতরে ভিতরে একটা কিছু পাকিয়ে তুলছ তা আমি গোড়াতেই টের পেয়েছিলাম। বেশ করুক বউ চাকরি, আমি কিন্তু এখানে আর থাকবো না। আমাকে তাহলে পটলডাঙ্গায় দিয়ে এসো। পটলডাঙ্গায় সরোজিনীর বড় ভাইয়ের বাসা। বন্ধু বান্ধব মহলে চাকরিবতী স্ত্রী কার কার ঘরে আছে তার একটা লম্বা তালিকা দিল সুব্রত। কিন্তু প্রিয় গোপাল অটল থেকে বললেন, যারা করে তারা করুক, আমাদের বংশে ওসব কোনোদিন হয়নি, হবেও না। সুব্রত একগুঁয়েমি কম নয়। প্রথমে খুব একচোট তর্ক বিতর্ক করলো বাপের সঙ্গে, তারপর হঠাৎ বলে বসলো, বেশ, তাহলে সংসার কিভাবে চলবে তাই ভাবুন। আমি আমার সাধ্য মতো করছি, এক মুহূর্ত তো বসে নেই। কিন্তু এত বড় সংসার একার চাকরিতে চালিয়ে নেওয়া কারোরই সাধ্য নেই আজকাল। প্রিয়গোপাল কি বলতে যাচ্ছিলেন, হঠাৎ ছেলের মুখের দিকে তাকিয়ে থেমে গেলেন। হাতুড়ির ঘায়ের মতো লাগলো একটা কথা, এত বড় সংসার। ভোম্বলের সংসার বড় করেছেন তারাই, স্বামী স্ত্রী আর নাবালক 3টি ছেলে মেয়ে। সেই খোটাই কি তাকে দিচ্ছে ভোম্বল? এত বড় আঘাত বুড়ো রুগ্ন বাপকে ভোম্বল দিতে পারলো? সে কি কোনোদিন ছোট ছিল না? তাকে কি খাইয়ে পড়িয়ে লেখাপড়া শিখিয়ে প্রিয়গোপাল মানুষ করে তোলেনি? নাকি মায়ের পেট থেকে পড়েই ভোম্বল বড় হয়েছে, চাকরি করতে শিখেছে? দুঃখে ভাবাবেগে খানিকক্ষণ মুখ দিয়ে কথা বেরোলো না প্রিয়গোপালের। তারপর যে অস্ত্র ছেলে তাকে ছুঁড়ে মেরেছে সেই অস্ত্রেই তিনি ফের আঘাত করলেন ছেলেকে, দেখিয়ে দিলেন তারও পৌরুষের, তারও ক্ষমতার ক্ষীণতা। বললেন, এত বড় সংসার, কাচ্চা বাচ্চা নিয়ে সব শুদ্ধ 7-8টি খাইয়ে, কিন্তু 17 বছর বয়সে 14টি পোষ্য আমি একা ঘাড়ে নিয়েছিলাম ভোম্বল, তার জন্য তোমার মাকে চাকরিতে পাঠাতে হয়নি। সুব্রত জবাব দিতে পারত, সেদিন আর নেই। তাছাড়া স্ত্রীর চাকরি করা সে মর্যাদাহানিকর মনে করে না। কিন্তু কোনো কথা না বলে নিজের সংকল্পে অটুট রইল। প্রিয়গোপাল বললেন, তিনি স্ত্রী আর ছোট ছেলেদের নিয়ে দেশে চলে যাবেন। কিন্তু মাসের শেষে কোথায় পথ খরচ? নতুন ইংরাজি মাস না পড়লে সুব্রত তাকে যাওয়ার খরচও দিতে পারবে না। তারপর সুব্রতরই জয় হলো, বজায় রাখলো তার নিজের জেদ। জেদ না যুক্তিমার্গ। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই
দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।